ধস। কংগ্রেস বলছে এটা গণতান্ত্রিক সংস্থার ওপর চৌকিদারের হামলার ফল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অর্থনৈতিক জরুরি অবস্থা। এর পাশাপাশি আপনাদের দেখাবো বিজেপি বিরোধিতার সুর চড়াতে দিল্লিতে 21টি বিরোধী দলের বৈঠক। সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, দেবে গৌড়া, ফারুক আবদুল্লাহরা। অন্যদিকে ঋণ খেলাপিতে অভিযুক্ত পলাতক বিজয় মাল্যের প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটিশ আদালত। তবে এরপর মাল্য নিশ্চিতভাবেই সেখানকার উচ্চ আদালতে যাবেন। ফলে আদৌ তাকে দেশে ফেরানো যাবে কিনা, ফেরানো গেলে কবে ফেরানো যাবে সে বিষয়ে নিশ্চয়তা এখনো নেই। এর পাশাপাশি চোখ রাখবো 5 রাজ্যের দিকেও, যেখানে বিধানসভা ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। রাজ্যে রাজ্যে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধিরা। কি উঠে এসেছে তাদের ক্যামেরায় তাও দেখাবো আপনাদের। তবে সবার আগে আজকে সবথেকে বড় খবর, আরবিআইয়ের গভর্নর পদে ইস্তফা উর্জিত পটেলের। দেখুন, মোদী সরকারের সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরেই। বারবার রিজার্ভ ব্যাংকের মতো স্বশাসিত সংস্থার কাজকর্মে নজিরবিহীনভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠছিল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের একাংশ ভেবেছিল মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের পরিচালন সমিতির বৈঠকে হেস্তনেস্ত হবে একটা। তখন কিছু না হলেও অবশেষে ঘটল বিস্ফোরণ। রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত পটেল। চরম অস্বস্তিতে পড়ল মোদী সরকার। ইস্তফাপত্রে উর্জিত পটেল লিখেছেন, ব্যক্তিগত কারণে আমি আমার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নিজের বিবৃতিতে সতীর্থদের ধন্যবাদ জানালেও কোথাও সরকারের উল্লেখ পর্যন্ত করেননি উর্জিত। বিশেষজ্ঞদের একাংশের দাবি, উর্জিতের আরবিআই এর সঙ্গে মোদী সরকারের সংঘাতের নেপথ্যে মূলত 3টি কারণ ছিল। মোদী সরকার চাইছিল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত সরকারি ব্যাংকগুলির নতুন ঋণ বিলির ওপরে রিজার্ভ ব্যাংকের কড়া নিষেধাজ্ঞা আলগা করা হোক, যাতে ছোট মাঝারি ব্যবসায়ী তো বটেই, বড় শিল্পপতিদেরও ঋণ পেতে অসুবিধে না হয়। ব্যাংক নয়, এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি নগদ অর্থের অভাবে ঋণ দিতে পারছে না। রিজার্ভ ব্যাংক তাদের নগদ যোগাক, যাতে বাজার চাঙ্গা থাকে। তবে সবার উপরে সরকারের দাবি ছিল রিজার্ভ ব্যাংক তাদের মুনাফার ভাগের পাশাপাশি তহবিলে জমানো পুঁজি থেকে সরকারের কোষাগারে আরও টাকা পাঠাক। কিন্তু এর কোনোটি মানতে রাজি ছিল না রিজার্ভ ব্যাংক। আগুনে কার্যত ঘৃতাহুতির কাজ করে সরকারের আরেকটি সিদ্ধান্ত। সম্প্রতি মোদী সরকার আরএসএস ঘনিষ্ঠ স্বদেশী জাগরণ মঞ্চের নেতা স্বামীনাথন গুরুমূর্তিকে রিজার্ভ ব্যাংকের বোর্ডে মনোনীত করে। স্বদেশী অর্থনীতির প্রবক্তা গুরুমূর্তি বিজেপির ভোট ব্যাংক ছোট মাঝারি ব্যবসায়ীদের হয়ে সওয়াল করতে শুরু করেন। বিশেষজ্ঞরা পাল্টা বলতে শুরু করেন, রিজার্ভ ব্যাংকের বোর্ডের কাজ গভর্নরকে পরামর্শ দেওয়া, রোজকার কাজে হস্তক্ষেপ করা নয়। কিন্তু বিরোধীরা বারবার দাবি করছিল গুরুমূর্তি তথা সংঘ নেতৃত্ব সরাসরি আরবিআই এর কাজে নজরদারি করতে চাইছে। পাল্টা সরকারের তরফে দাবি করা হয়েছে তারা কোনোদিনই রিজার্ভ ব্যাংকের কাজে অনৈতিক হস্তক্ষেপ করেনি। তবে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চাপের কাছে মাথা নত না করে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন উর্জিত পটেল। এবিপি আনন্দ। রাজুকে দিয়ে শুরু করব। রাজু, 19 তারিখে মোটামুটি দেশের সবকটি সংবাদ মাধ্যম প্রেডিক্ট করেছিল, যে প্রেডিকশন মেলেনি, যে উর্জিত পটেল সেই দিনই ইস্তফা দেবেন। হলো না, আজ হলো। ডেপুটি গভর্নর বিরল আচার্য একবার নয় দুবার প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স করে বললেন যে সরকারের উচিত নয় রিজার্ভ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করা। আমি যদি ধরে নিই যে গভর্নর তার সঙ্গে সহমত নয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যেত, সঙ্গে সঙ্গে বিবৃতি পেতাম, প্রেস কনফারেন্স পেতাম। অর্থাৎ ডেপুটি গভর্নর যেটা বলেছেন কার্যত সেটা গভর্নরেরই বক্তব্য ছিল, ধরে নেওয়াটার মধ্যে কোনো ঝুঁকি নেই। এবং তৃতীয় সবথেকে বড় পয়েন্ট, এখনো 9 মাস বাকি মেয়াদের, তার আগে ইস্তফা দিলেন। কতটা অস্বস্তিতে? দেখুন, একটা অটোনমাস ইনস্টিটিউশন আর তার প্রধান থাকবেন কি থাকবেন না, তার সাথে রাজনৈতিক সমীকরণ মেলানোর কোনো জায়গা নেই। আমরা জওহরলাল নেহরুর সময় দেখেছি, আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছি, রাজীব গান্ধীর সময় দেখেছি, ডক্টর মনমোহন সিং এর সময় দেখেছি। এরকম আকচার ঘটনা হয়েছে। ডেটা দিয়ে বলে দিচ্ছি। কিন্তু আমার যেটা সুমনদা আশ্চর্য লাগে, আপনাদের সামনে দিয়ে হাতি চলে যাচ্ছে, আপনারা দেখতে পান না, পিছনে মশা দেখলেই আপনারা খপ করে ধরে রাখেন। আপনি বলুন তো, এই পশ্চিমবঙ্গের কথা তুলুন তো। আজকে পশ্চিমবঙ্গে যে মানবিক অধিকার তার চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলি, তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে অপদস্থ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন? আপনাদের মনে আছে? একজন নির্বাচন কমিশনার ভারতবর্ষে কোথাও দেখেছে নির্বাচন চলছে,
সেখানে রাজ্যের মন্ত্রীরা গেলেন, শোনা যায় রাজ্যের মন্ত্রীরা তাকে আদর করেছিলেন, আর তাই তিনি পদত্যাগ করলেন। আবার বলছি, আমি এই 2018 রাজ্য বিজেপির অনেক আগে এবিপি আনন্দ তুলেছিল। আটকালে হবে না, না, আটকাবো কেন? কিন্তু তোমাদের অনেক আগে এবিপি আনন্দ তুলেছিল, একমাত্র এবিপি আনন্দ লাইভ দেখিয়েছিল। সেখানেও নির্বাচন কমিশনার, সেখানেও কল্যাণ ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় ভোটের রায়কে পাল্টে দিলেন, ভোটের রায়কে পাল্টে দিয়ে ডেট চেঞ্জ করে দিলেন, ডেট চেঞ্জ করে দিলেন। আরে আপনারা দিল্লি দেখছেন, এই রাজ্যে দেখুন, এই রাজ্যে স্বাধীনতার কথা, এই রাজ্যে মমতা ব্যানার্জি শুনেনি, এই রাজ্যের এমন পরিস্থিতি, মমতা ব্যানার্জি ক্যাগের রিপোর্টে হস্তক্ষেপ করে, ক্যাগের রিপোর্টে এই রাজ্যে পেশ করা যায় না। তুমি ওটার পরে এটা বললে কেন? জাস্টিফাই করছো, জাস্টিফাই করছো না? আপনি দিল্লি নিয়ে এত চিন্তিত? দর্শকদের মনে করিয়ে দেবো, যে দুটো ঘটনা দিয়ে রাজু শুরু করলেন, হ্যাঁ, সুশান্ত রঞ্জন উপাধ্যায়, আমি আমি অশোক কুমার গাঙ্গুলি, দুটো ইস্যুতেই একমাত্র এই চ্যানেল সরব হয়েছিল, রাজ্য বিজেপি নয়। এই মনমোহন সিংকে, ডক্টর মনমোহন সিংকে প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দিল রাহুল গান্ধী। মানে আপনি তথ্য চাইছেন, মানে কি? আমি তথ্য দিয়ে দেখে নিন আপনি। সুমন, খুবই গুরুতর ঘটনা, এরকম প্রেসিডেন্ট কার্যত নেই, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যাদের উপর আইন নির্দিষ্টভাবে মনিটারি পলিসি ঠিক করার দায়িত্ব রয়েছে, এবং যাদের উপর বিশ্বাস করে, ভরসা করে ভারতবর্ষের অর্থনৈতিক স্থিতাবস্থা বা প্রগতির জায়গাগুলির দিক নির্ধারণ হয়, এই রকম একটি সংস্থা, যেই সংস্থার উপর ক্রমাগত রাজনৈতিক ও সরকারের চাপ বেড়ে চলেছিল গত প্রায় 2-2.5 বছর ধরে। সূত্রটা হচ্ছে, রাজেন যখন গভর্নর ছিলেন তাকে যেভাবে সেকেন্ড টার্ম থেকে আর কি বঞ্চিত করা হলো, যেখানে সারা শুধু একবার মনে করিয়ে দেবো, সে রঘুরাম রাজনকে কেন ছাড়া হলো এই প্রশ্ন একবার নয় একাধিকবার উঠেছে। রাজনের সেই বিস্ফোরক সাক্ষাৎকার এবং মন্তব্য, যে কোট আনকোট আমায় কেউ থেকে যাওয়ার জন্য বলেনি, তো সেই জায়গা থেকে সূত্রপাত। তারপরে আমরা দেখেছি যে কি ধরনের নোটবন্দি বা নোট বদল হয়েছে, এবং যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর, তার উপর আমরাও বিষোদ্গার করেছি, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিশেষ করে গত 3-4 মাস ধরে যেই ডেভেলপমেন্টসগুলি সামনে এসেছে, বিশেষ করে রিজার্ভ ব্যাংকের বোর্ডের মিটিংসের ডেলিবারেশনে, আর যেভাবে আরএসএসের মানে মনোনীত ব্যক্তি তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আর কি গাইড করবার, আমি গুরুমূর্তি এর কথা আসবো, কিন্তু ওম প্রকাশ মিশ্র আমায় এইটা বলুন যে অরবিন্দ সুব্রমণিয়াম এই সরকারের চিফ ইকোনমিক অ্যাডভাইজার, তিনি হুবহু মনমোহন সিং এর কথা বলছেন কোন জাদুতে? সবাই জানে। না কোন জাদুতে? আমি আপনি হয়তো ভুলে যাচ্ছেন, পদক্ষেপ বলছে নোটবন্দিকে, তো আপনাদের কথা। না সেটা তো স্বাভাবিক, আমরা তো প্রথম থেকেই বলে আসছি, চিদম্বরম সাহেব বারবার করে বলেছেন যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার তাকে কনসাল্ট করা হয়নি, এবং রঘুরাম রাজন যে লিস্ট দিয়ে গেছেন এনপিএ গুলির, অনাদায়ী ঋণের আর ঋণ গ্রহীতাদের, সেই নামের লিস্টটা আর কি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বলা সত্ত্বেও রিলিজ করা হচ্ছে না। আরবিআই গভর্নরের উপর ভীষণ ভয়ঙ্কর চাপ ছিল, এবং যেভাবে এবং আনপ্রেসিডেন্টেড ভাবে যেভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভকে ভাঙার জন্য প্রেশারাইজ করা হচ্ছে, যাতে নেক্সট 3-4 মাস আর কি নাকি নগদের সাপ্লাইটা বাড়ে, সেটা শুধুমাত্র যে বেআইনি তা নয়, সেটা অভূতপূর্ব, সেটা ইকোনমিক এমার্জেন্সির কনটেক্সটে বিপজ্জনক অর্থনীতির ক্ষেত্রে নিঃসন্দেহে অভিরূপ সরকার আমাদের বলবেন। তার আগে দ্রুত আপনাদের দেখাবো রাজনৈতিক প্রতিক্রিয়া। নিঃসন্দেহে বড় ঘটনা, কোনো সন্দেহের অবকাশ নেই, রাজনৈতিক প্রতিক্রিয়া একদম যখন এই খবর সামনে আসে পরবর্তী মিনিট থেকে ঝড়ের মতো আসতে থাকে। দেখুন, ভারতীয় অর্থনীতিতে নজিরবিহীন ঘটনা। রিজার্ভ ব্যাংকের গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত পটেল। 1992 সালের পর এই প্রথম আরবিআই এর কোনো গভর্নর তার মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আরবিআই এর কর্মী, অফিসার, পদাধিকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেও নিজের ছোট্ট বিবৃতিতে মোদী সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের প্রয়োজনীয়তাটুকু বোধ করেননি উর্জিত।
বিশেষজ্ঞরা বলছেন এর থেকেই স্পষ্ট আরবিআই এর সঙ্গে মোদী সরকারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছিল। বিরোধীদের দাবি, যে ব্যক্তি সাংবিধানিক সংস্থার স্বাধিকার রক্ষার চেষ্টা করবে তাকেই সরতে বাধ্য করবে মোদী সরকার। এটাই নিয়মে পরিণত হয়েছে, কারণ তারা সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। In the middle of the meeting, we were told that the RSS BJP agenda is progressing further and that the RBI chief has resigned because he can no longer work with the government, current government. There was consensus in the room that we have to stop the BJP's assault on our institutions, stop the assault on the CBI, on the RBI, on the Election Commission, on all institutions, assault on the Constitution. বর্তমান সরকারের আমলে সাংবিধানিক সংস্থাগুলিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে। সিবিআই ডিরেক্টরকে রাতারাতি ছুটিতে পাঠানো হোক কিংবা আরবিআই এর গভর্নরের পদত্যাগ তারই উদাহরণ, দাবি বিরোধীদের। Just now we came to know that Reserve Bank governor also resigned. So that also I mentioned in the meeting. From CBI to RBI, if you see the things, it never happens in this country. I said let the meeting continues tomorrow also, so that we can go to president also. মোদি প্রধানমন্ত্রী হবার পর থেকে তার একটাই লক্ষ্য, যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছিল সেইগুলোকে ডিস্ট্রয় করা। উর্জিত প্যাটেলের রেজিগনেশন এটা তার আরেকটা কারণ। সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, তাদের যে হিডেন এজেন্ডা ছিল এখন ওপেন হয়ে গেছে, যেটা আরএসএস ডিক্টেটেড এজেন্ডা, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্টেশনে যে যে বাধা দেবে তাকে সরে যেতে হবে। উর্জিত পটেলের পদত্যাগের পর নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, উর্জিত পটেলের পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং সততা প্রশ্নাতীত, আমরা তাকে মিস করব। The Reserve Bank is a very important institution in the economic management of this country. Its professional judgment is of immense importance to us. The government and the RBI regularly consult in order to steer the national economy, and I'm sure we'll all remember the services that Dr. Patel has given to this country. কয়েকদিন আগেই রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর বিরল আচার্য বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার মর্যাদা দেয় না, আজ হোক বা কাল তারা দেশের আর্থিক বাজারের রোষের টের পাবে। নিয়ন্ত্রক সংস্থার গুরুত্ব নষ্ট করার জন্য একদিন তাদের তীব্র অনুশোচনায় ভুগতে হবে। বুদ্ধিমান রাজনীতিবিদরা শীর্ষ ব্যাংকে পূর্ণ স্বাধীনতা দেন, কারণ তাতে দেশের অর্থনীতির স্বাস্থ্য ভালো থাকে আর তার সুফল পূরণও সম্ভব হয় ব্যালট বক্সে। এরপরে বিশেষজ্ঞরা বলেছিলেন আরবিআই এর ডেপুটি গভর্নর কি কারণে কাদের উদ্দেশ্যে এই সাবধানবাণী শোনালেন তা পরিষ্কার। কার্যত এরপরই মোদী সরকারের সঙ্গে আরবিআই এর সংঘাতের জল্পনা তুঙ্গে ওঠে। আসরে নামেন অরুণ জেটলি। তিনি বলেন, ভারতের অর্থনীতি যেহেতু দ্রুত বদলাচ্ছে, তাই সমস্ত নিয়ন্ত্রণই নমনীয় হওয়া জরুরি। বাস্তব পরিস্থিতি মাথায় রেখে নিয়ন্ত্রণ নীতিতে প্রয়োজনীয় বদল আনা জরুরি। আর শেষ পর্যন্ত এই সংঘাতের চূড়ান্ত পরিণতি ঘটল উর্জিত পটেলের ইস্তফায়। রাজ্য বিজেপি নেতৃত্ব বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে না চাইলেও বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাত বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী কিন্তু বলেছেন, প্রধানমন্ত্রীর উচিত উর্জিতকে বুঝিয়ে ফিরিয়ে আনা। का इस्तीफा देना बहुत अच्छा नहीं होगा हमारे इकोनॉमी के लिए, रिजर्व बैंक के लिए और सरकार के लिए। प्रधानमंत्री उनको बुलाकर पूछे और जो भी समस्या है उसको समाधान करने प्रयास करें। চিঠিতে উল্লেখ করেছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং এটাও বলেছেন যে গৌরবশালী সংস্থায় উনি কাজ করেছেন, তার জন্য গর্বিত, সবাইকে ধন্যবাদও দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগটাকে বলেছেন আমরা শূন্যতা অনুভব করব। তো উনি যেটা বলেছেন সেটাই আমরা বিশ্বাস করছি। যদি এরকম কিছু হয়ে থাকে ভবিষ্যতে দেখা যাবে। রঘুরাম রাজন আরবিআই এর গভর্নর পদ থেকে সরার পর সেই আসনে উর্জিত পটেলকে বসিয়েছিল মোদী সরকার। আমেরিকায় ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি রয়েছে উর্জিত পটেলের। অক্সফোর্ড থেকে এমফিল করেছেন তিনি। বিশ্বখ্যাত কনসাল্টিং ফার্ম বস্টন কনসাল্টিং গ্রুপের পরামর্শদাতা ছিলেন উর্জিত পটেল। 1990 থেকে 95 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এ কর্মরত ছিলেন তিনি। 1998 থেকে 2001 পর্যন্ত অর্থমন্ত্রকের কনসালটেন্ট ছিলেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে প্রেসিডেন্ট ছিলেন উর্জিত। আইডিএফসি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলেছেন তিনি। শেষ পর্যন্ত এহেন উর্জিত পটেলকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যেতে হলো। এবিপি আনন্দ। অভিরুদ্ধ, আমি আশঙ্কার জায়গাটা ধরতে চাইছি, যে বিষয়গুলো নিয়ে সংঘাত সেইগুলোতে পরবর্তী গভর্নর যদি নমনীয় হয় সেটা দেশের অর্থনীতির পক্ষে কতটা ক্ষতিকর। এই জন্য কথা হচ্ছে যে আপনারই লেখাতে পড়ছিলাম যে উদ্বৃত্ত তহবিল 9 লক্ষ কোটি টাকা, সেখানে সরকার চাইছে সিংহভাগ তাদের দেয়া হোক।
আপৎকালীন পরিস্থিতির জন্য গভর্নর রাখতে চাইছেন যে আর্থিক মন্দা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি কোথাও ধাক্কা খায় সেক্ষেত্রে দেশ বাঁচবে, সেখানে ভোটের জন্য কল্পতরু হবে, দানসত্র খুলবে, এই জন্য দেয়া যায় না। এটা ছিল এক ইস্যু। 2 নম্বর ইস্যু, 11টা ব্যাংক যারা দীর্ঘদিন ইচ্ছাকৃত বা গাফিলতিতে ব্যাড লোন নিয়েছে তাদের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটা শিথিল করতে হবে। তার কারণ সরকারের যুক্তি ছিল যে ওই ছোট আর মাঝারি ব্যবসায়ীরা যারা ভোট ব্যাংক তারাই করতে হবে, সুদের হার কমাতে হবে। কতটা ক্ষতি হতে পারে পরবর্তী গভর্নর কম্প্রোমাইজ করলে? হ্যাঁ, আমি এটা বলছি যে একটা সাংঘাতিক বিপদের আশঙ্কা রয়েছে। বেশ, বিপদটা কিসের থেকে আসবে বলছি। প্রথম কথা হচ্ছে যে আরবিআই এর গভর্নর পদত্যাগ করছেন, এটা আনপ্রেসিডেন্টেড, এটা আগে কখনো হয়নি। এটা খুব খারাপ একটা সিগন্যাল, একটা ভীষণ খারাপ ইঙ্গিত মানি মার্কেটে পৌঁছে দেবে। শুধু আমাদের দেশের মানি মার্কেট না, সারা পৃথিবীর মানি মার্কেট যারা ইনভেস্ট করেন আমাদের শেয়ার বাজারে বা অন্যত্র। 9 মাস তার মেয়াদ বাকি, এই অবস্থা 9 মাস বাকি। অতএব এই যে ইঙ্গিত, এই যে ব্যাড সিগন্যাল, এটার ফলে অলরেডি সেন্সেক্স ফল করেছে, মানি মার্কেটে একটা ধস নামবে। তাও তখন পুরো খবর সামনে আসেনি, তখন পুরো খবর আসেনি। যেটা দেখার সেটা হচ্ছে যে যারা গুড ইনভেস্টর, যারা অনেস্ট ইনভেস্টর, যারা একটা দীর্ঘমেয়াদী জিনিস মাথায় রেখে ইনভেস্ট করবেন, তারা কিন্তু পিছিয়ে যাবেন। এই ধরনের টালমাটাল ডামাডোলের বাজারে তারা বিনিয়োগ করবেন না। অপরপক্ষে ঋণ নীতি যদি শিথিল করা হয়, যারা ব্যাড ইনভেস্টর, যাদের টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছে নেই, তারা কিন্তু ইনভেস্ট করবেন, একমাত্র তারাই ইনভেস্ট করবেন। অর্থাৎ আমরা ভালোদের সরিয়ে দিচ্ছি, খারাপদের ডেকে আনছি। বিশেষ করে একটা ভয়ের কথা হলো, নতুন যিনি আসবেন তিনি যদি সরকারের বেছে নেওয়া হন, হয়তো সুদের হার খুব কমিয়ে দেবেন। এখন সুদের হার কমালে সব থেকে বড় যেটা ভয়, সেটা হচ্ছে রিয়েল এস্টেটে একটা বাবল, একটা বুদবুদ তৈরি হতে পারে। মানে লোকে ধার নিয়ে বাড়ি কিনবে, আবার আমেরিকান ক্রাইসিসটা হয়েছিল, যেখান থেকে আমেরিকান ক্রাইসিস হয়েছিল, সাউথ এশিয়ান ক্রাইসিস হয়েছিল, ইস্ট এশিয়ান ক্রাইসিস হয়েছিল। তো সেক্ষেত্রে মানে এই ধরনের কন্ট্রোলগুলো তো রিজার্ভ ব্যাংকই আনবে। সেই কন্ট্রোলগুলো যদি একেবারে ভেঙে ফেলা হয়, তাহলে তো ভয়ের কারণ আছে বই কি। সব থেকে বড় কথা, এবং আপনি যেটা বলছেন যে ভুল লোকের কাছে যদি এই ঋণ চলে যায়, যেভাবে আমাদের এই 11টা ব্যাংকের ওপর নন পারফর্মিং অ্যাসেটের বোঝা বাড়ছে, আরো বেড়ে যাবে। অবশ্যই বাড়বে, এবং ফাইনাল গোটা ব্যাংকিং ব্যবস্থা কোলাপস করলে আমরা ভুলতে পারি না যে এফআরডিআইটা কিন্তু এখন অবধি সরিয়ে রাখা হয়েছে, পুরোটা কিন্তু ফেলে দেওয়া হয়নি। এবং আলটিমেটলি যদি ব্যাংকদের সেই রকম অবস্থা দাঁড়ায় যে তারা আর চালাতে পারছে না, কে বলতে পারে আবার এফআরডিআইটা ফেরত আনা হলো? তার মানে তো আমরা সাধারণ মধ্যবিত্তরা যারা ব্যাংকে টাকা রাখি, আমাদের নিরাপত্তাটা কোথায়? অর্থাৎ আমি এটা কিন্তু কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না, আমি একেবারে নিজের ভয়ের জায়গা থেকে বলছি যে আমাদের সবার ভয় পাওয়ার কারণ আছে। আমাদের দেশে, আমাদের গণতন্ত্রে এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। এই রকম ঘটনা অত্যন্ত অবাঞ্ছিত এবং অত্যন্ত বিপজ্জনক, এবং একটা আশঙ্কা, একটা বিরাট আশঙ্কা বহন করছে। পঙ্কজদা, উত্তর একটাই, সেটা হচ্ছে বিরোধীরা বলছেন এই যাবতীয় ক্রাইসিসের অসুখের কারণ একটাই। কি সেই কারণ? যে একটা স্বশাসিত সংস্থার স্বাধিকারে হস্তক্ষেপ, যে জন্য আজকে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরকে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে সরকার রিজার্ভ ব্যাংকে স্বাধীনভাবে চালনা করুন, চলতে দিন, হস্তক্ষেপ বন্ধ করুন। কোন দিকে যাচ্ছে? রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে যখন নিয়োগ করা হয়েছিল, বিরোধীরা তার স্বরে বলেছিল যে রিলায়েন্সের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারকে এখানে আনা হলো। এই দিন সেদিন ছিল এই যুক্তিটা। আজকে আমি আপনাকে বলি যে ইন্দিরা গান্ধী যখন সঞ্জয় গান্ধীর চাপে মারুতিকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে তখনকার এস জগন্নাথনকে সরতে হয়েছিল স্বয়ং মনমোহন সিংকে রাজীব গান্ধীর চাপে সেদিন সরতে হয়েছিল। এবং আপনারা জানেন যে ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে এবং কংগ্রেসকে সরতে হয়েছিল, সেটাও বলুন। না, বলবো। তাহলে কি 19 সেই অপেক্ষা করছেন আপনারা? বিজেপিকে সরতে হবে। চিদম্বরমের সঙ্গে পি সুব্বারায়ের মুখ দেখা থেকেই বন্ধ ছিল।
আমি এবার আসছি। আচ্ছা, ওইরকম কারণের জন্য উর্জিত প্যাটেলকে সরতে হবে, তাই তো? নিশ্চয়ই আপনি বলেছেন, দেখুন আমি তো কাউকে ইন্টারাপ্ট করি না, না ঠিক আছে, প্লিজ এরকম সিরিয়াস আলোচনা করতে দিন। এবার আমি বলি মারুতি কাণ্ড ভারতের অর্থনৈতিক ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে, তাহলে এই দিনটা তো সেই অক্ষরে লেখা থাকবে। সব কথার আপনার উত্তর দেব। 28% ক্যাপিটাল রিজার্ভ, যেটা প্রায় 9.5 লাখ ক্রোর। পৃথিবীর যে সেন্ট্রাল ব্যাংকগুলো তার মধ্যে মানে ওপরের দিককার বিষয় আছে। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি যে কারণটা দেখিয়েছেন ব্যক্তিগত কারণ, এবং প্রধানমন্ত্রী যে টুইট করেছেন তাতে পরিষ্কার বলেছেন হুইল মিস হিম ইমেন্সলি। আমি জানি না দুটোর মধ্যে কোনো পঙ্কজদা এই হচ্ছে তার পদত্যাগ পত্র, আপনার কাছে কপি আছে কিনা আমি আপনাকে দিয়ে দেব। আমি একটা কথা বলবো, সুমন বাবু আপনি কিছু, অভিনব বাবু আপনি কিছু মনে করবেন না, একটা শব্দ বলেননি সরকার নিয়ে, বলেছেন আরবিআই স্টাফ অফিসার, শেষ করতে হবে না, শুনে নিন। ম্যানেজমেন্ট তাদের ধন্যবাদ, আমার কলিগস এন্ড ডিরেক্টরস অফ দ্য আরবিআই সেন্ট্রাল বোর্ড তাদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন 9 মাস আগে। আসলে যারা একেবারে নতজানু হয়ে যান, বা বলা যেতে পারে যে মান্যতা, মানে যেটা মোদী সরকার চায়, মোদী সরকার চায় না, এই সরকার চায়। অভিরুদ্ধ আমার পাশে বসে আছেন, 6 পে কমিশনের টাইমটা ডিলেড হচ্ছে, কিন্তু সেই ডিলেড টাইমটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, এবং তিনি মেনে নিচ্ছেন। এই মেনে নেওয়ার লোক যদি না হয় তাহলে বিরোধ হবে। বিরোধের কারণ আমি কিন্তু আপনাকে কোনো আপনি কথাটা ঘোরাচ্ছেন, আপনি কথাটা ঘোরাচ্ছেন, আপনি প্লিজ বিষয়ে আসুন, বিষয়ে আসুন। বিষয়টা বলছি ক্ষমতা থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিষয়ে আসুন, বলুন আপনি ইকোনমিক্স দিয়ে বলুন, এটা দিয়ে কোন উপকারটা হবে আমাদের দেশের, কোন উপকারটা হবে? 50,000 কোটি টাকা আমাদের যে বিরাট এনপিএ বেড়েছে, এটাকে কি করে সলভ করবেন? করবে কি করে? যারা সরকার যখন কংগ্রেসকে সমর্থন করেছিল তখন আমরা দেখেছি, আমি তাহলে কি উদাহরণটা এইভাবে রাখবো যে যেহেতু পশ্চিমবঙ্গে সুশান্ত রঞ্জন উপাধ্যায় হয়েছে, অশোক গাঙ্গুলি হয়েছে, আমার উর্জিত প্যাটেল হবে? আমি বলছি যুক্তিটা কি এই? তা হবে না। তাহলে রেফার করছেন কেন? আপনি বলছেন যে দুটো ঘোরাচ্ছেন, চেক এন্ড ব্যালেন্স হবে। আমাদের ভীষণ ভয়ের একটা জায়গায় চলে আসছে। আমরা সাধারণ আমি বলছি যে এই কারণেই বোধহয় মানে কিছুদিন আগে বিজেপির রাজ্য স্তরের একজন নেতা, খুব শীর্ষ নেতা রাহুল সিনহা একটা কথা বলেছিলেন না, যে আমরা অপদার্থ, মানে সবাইকে নিয়েই বলেছিলেন, মানে আমার বিজেপি নেতা আশেপাশে যারা বসে আছেন, রাহুল সিনহা বলেছিলেন। হ্যাঁ, ফলে এই বক্তব্যটা, মানে দুজনের যে বক্তব্য, এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনোভাবে বলুন না, কেউ কোনোভাবে মন করেন মানে রাজ্যের যে স্টেট ফিনান্স কমিশন আগের উনি চাকরিতে ছিলেন, 2006 ফিনান্স কমিশনের রিপোর্ট 2009 প্রকাশিত হয়েছিল, তারপরে আমরা হাতে পেয়েছিলাম। 2019 এখনো আসেনি, একটু ধৈর্য ধরুন। আমার কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলেছিলেন, যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এটা মানে আমি বলছি সততার জন্য সবকিছু ত্যাগ করা যায়, সততার জন্য, সত্যের জন্য এটার একটা প্রকৃষ্ট উদাহরণ, এটা কোনো সন্দেহ নেই। আমি বলছি যে 99 জন গুরুমূর্তি থাকতে পারে, কিন্তু এই একজন উর্জিত প্যাটেলও আছে। এটাই ভারতবর্ষের মানে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ নীতি। আমি আরেকটা অন্য জায়গায় বলছি, একাধিক জায়গায় কোথাও এটা মোদী সরকারের প্রশাসনিক ব্যর্থতা কোথাও না কোথাও হচ্ছে না। আপনি ধরুন যে অরবিন্দ পানাগড়িয়া থেকে অরবিন্দ সুব্রমণিয়াম থেকে শুরু করে আজকে উর্জিত প্যাটেল, আজকে অলোক ভার্মা, এদের প্রত্যেককে কিন্তু মোদী সরকারই নিয়োগ করেছিলেন। সেই সময় সমালোচনা হয়েছিল, আমি বলছি, কিন্তু এরা কেউই কিন্তু বেশি দিন টিকতে পারছেন না। আমার কথা হচ্ছে যে আজকে আপনি যে আরবিআই এর রিজার্ভ ফান্ডে হাত দিচ্ছেন, তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার ধরে বলছেন যে এটা ফিনান্সিয়াল এমার্জেন্সি, তাহলে আপনি ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করুন, এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করে আপনি আপৎকালীন যে আপনার যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটাকে ব্যবহার করুন। বিরল আচার্য কদিন আগে যেটা বলেছেন যে আমার রিজার্ভ ফান্ড থেকে দেবো কি দেবো না, এটা আরবিআই কে সিদ্ধান্ত নিতে দিন, এটা সরকার যেন চাপ নাই কোনোভাবে না দেয়। এই জায়গাটায় কিন্তু আমি একদম পরিষ্কার বলছি, সামগ্রিক আসেনি রিজার্ভ ব্যাংকের যে রিজার্ভ ফান্ড, সেই ফান্ড ব্যবহার করে আজকে তালিকাটা যাদের এই মোদী সরকার অর্থনৈতিক ক্ষেত্রে নিয়োগ করেছিলেন, কিন্তু পরবর্তী সময় সম্পূর্ণ ভিন্ন সুর, অনেকে বলে একেবারে বিরোধীদের সুর যে অর্থনীতিবিদদের মুখে শোনা গেল, তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে। কেন বলছি দেখুন।
দেশের শীর্ষ ব্যাংকের সর্বোচ্চ পদাধিকারী আচমকা পদত্যাগ করছেন, তাও আবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরবিআই এর সংঘাতের জল্পনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখন নিঃসন্দেহে এই নজিরবিহীন ঘটনায় নড়ে চড়ে উঠেছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল। 2008-এ বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার ভবিষ্যৎবাণী করেছিলেন যে রঘুরাম রাজন, যার জায়গায় উর্জিত পটেলকে বসিয়েছিল মোদী সরকার, সেই রাজনও রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদত্যাগে উদ্বেগ প্রকাশ করেছেন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজন বলেছেন, আমাদের খতিয়ে দেখা উচিত কী কারণে এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন উর্জিত পটেল। আমার মনে হয় সমস্ত ভারতীয়র বিষয়টি নিয়ে ভাবা উচিত, কারণ আর্থিক বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানগুলি শক্তিশালী থাকাটা অত্যন্ত জরুরি। উর্জিত পটেলের পদত্যাগকে প্রতিবাদ হিসেবেই দেখা উচিত। রিজার্ভ ব্যাংকের আরেক প্রাক্তন গভর্নর সি রঙ্গরাজনও একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, এই ঘটনায় আমি হতবাক। আরবিআই এর গভর্নর পদ ফাঁকা থাকতে পারে না। আরবিআই গভর্নরের পদত্যাগের প্রভাব অবশ্যই পড়বে, বিশেষ করে এই পরিস্থিতিতে। রিজার্ভ ব্যাংকের আরেক প্রাক্তন গভর্নর তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ একটি বিবৃতিতে লিখেছেন, ভারতীয় অর্থনীতি যখন নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন উর্জিত পটেলের পদত্যাগ দেশের অর্থনীতির পক্ষে বড় ধাক্কা। একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংস করা যায়। স্বাধীনতার পর থেকে আরবিআই এর মতো সংস্থার দেশের উন্নতিতে অনেক অবদান রয়েছে। সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য এই সংস্থাগুলিকে শেষ করে দেওয়া উচিত নয়। অর্থনীতি কিন্তু তোমার আমার হুকুমে চলে না। অর্থনীতির নিজস্ব নিয়ম আছে, সেই নিয়মগুলো বুঝতে হবে এবং সেই তার উত্থান পতনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আরবিআইকে। তহবিলে টাকা দিতে হবে, তার জন্য ফান্ড ভাঙা, এগুলো কোনো কাজের কথা নয়। কাজে আত্মসম্মান নিয়ে কাজ করতে পারছিলেন না উর্জিত পটেল, অতএব তাকে ইস্তফা দিতে হয়েছে। আপনার আমার তহবিলে যে টাকাটা আছে তাতে হাত দেওয়ার আগে মরণ কামন হিসেবেই তারা চেয়েছে রিজার্ভ ব্যাংকের থেকে এই টাকাটা দেওয়ার জন্য, যাতে এনপিএগুলো ব্যাংকের একটু কমে যায়। এই পলিসি যদি একবার আরম্ভ হয়, এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। এই দিক দিয়ে আমার মনে হয় একটা ভালো উদাহরণ হলো, এর পরের যে গভর্নর আসবে এরকমভাবে নিজেকে বিলিয়ে দেওয়া বা চাপে পড়ে সব জিনিস করার তার দরকার নেই। সবচেয়ে বড় বিষয় হলো, বর্তমান সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এমন একাধিক ব্যক্তি ইতিমধ্যেই সরকারের নীতির সমালোচনায় সরব হয়েছেন। মোদী সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টার পদে ছিলেন অরবিন্দ সুব্রমণিয়ান, সম্প্রতি তিনি ইস্তফা দেন। এরপর অফ কাউন্সিল দ্য চ্যালেঞ্জেস অফ দ্য মোদি জেটলি ইকোনমি শীর্ষক একটি বই লিখেছেন তিনি। আর এই বইয়ে দ্য টু পাজলস অফ ডিমনিটাইজেশন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অধ্যায়ে মোদী সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা লিখেছেন, নোট বাতিল মারাত্মক আর্থিক বিপর্যয়, এর জেরে বাজার চলতি 86% মুদ্রা তুলে নেওয়া হয়। মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি ধাক্কা খায়। বৃদ্ধির হার আগেও কম ছিল, কিন্তু নোট বাতিলের পর তা তলানিতে এসে থাকে। নোট বাতিলের আগে ষষ্ঠ ত্রৈমাসিকে বৃদ্ধির গড় হার ছিল 8%। নোট বাতিলের পর সপ্তম ত্রৈমাসিকে বৃদ্ধির হার 6.8% আসে। মোদী সরকারের আমলে বছর দেড়েক রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন রঘুরাম রাজন। তিনিও মোদী সরকারের নোট বাতিলের কড়া সমালোচনা করে সম্প্রতি বলেন, নোট বাতিল এবং জিএসটি চালু পরপর এই দুটি সিদ্ধান্তে ভারতীয় অর্থনীতির গতি গুরুতর ধাক্কা খেয়েছে। যখন বিশ্ব অর্থনীতির গতি বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই ভারতের আর্থিক বৃদ্ধির হার পড়ছে। এর থেকে বোঝা যায় এই দুটি সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিকে বড়সড় ধাক্কা দিয়েছে। এর জন্য আমরা পিছিয়ে পড়ছি। 7% জিডিপি কখনোই ভারতের জন্য যথেষ্ট নয়, অনেক চাকরি তৈরি করতে হবে। তাই এইটুকুতে আমাদের সন্তুষ্ট থাকলে চলবে না। বিরোধীরা দাবি করে কেন্দ্রীয় সরকারের যাবতীয় ক্ষমতা নরেন্দ্র মোদীর কুক্ষিগত, তাই অন্য কেউ কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। কার্যত একই সুরে এই বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ বলেন, শুধুমাত্র কেন্দ্রে বসে ভারত চালানো যাবে না। ভারত তখনই এগোয় যখন সবাই মিলে বোঝা বয়ে নিয়ে যায়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সব ক্ষমতা অত্যন্ত বেশি মাত্রায় কেন্দ্রীভূত। প্রধানমন্ত্রী দপ্তরের ছাড়পত্র পেলে তবেই যে কোনো কাজ দুরন্ত গতিতে এগোয়। কার্যত সেটাই বুঝিয়ে দিয়ে কটাক্ষের সুরে রঘুরাম রাজন বলেন, আমরা নির্দিষ্ট সময়ে সর্দার পটেলের মূর্তি তৈরির কাজ শেষ করেছি, কিন্তু এই সদিচ্ছা কি সব কাজের ক্ষেত্রে দেখা যাবে? যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করেছিলেন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান পদে বসিয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অরবিন্দ পানাগারিয়াকে, কিন্তু তিনিও হঠাৎ করে সেই পদ ছেড়ে চলে যান। এবার উর্জিত পটেলও সেই পথে হাঁটলেন। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, আমি উর্জিত প্যাটেলের একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। প্রথম সমালোচনা তার প্রতি বিরোধীদের ছিল যে সিদ্ধান্তকে রঘুরাম রাজন সরাসরি পরবর্তীকালে জানা যায় যে অপোজ করেছিলেন, রিজার্ভ ব্যাংকের সম্মতি এই সরকার পায়নি, সেটা হচ্ছে নোটবন্দি। সেই নোটবন্দিতে শুধু রাজি হওয়া নয়, নোটবন্দির ঘোষণা যেটা আউট অ্যান্ড আউট আরবিআইয়ের গভর্নরের প্রেরোগেটিভ, যে তিনি বসে ঘোষণা করবেন, সেটা প্রধানমন্ত্রীর কাছে ছেড়ে দেয়া।
পরবর্তী সময়ে বিরোধীরা সমালোচনা করলেন এই উর্জিত প্যাটেলের যে 99.3%, যেটা পরবর্তী সময় জানা গেল টাকা ফিরে আসা, সেটাই বিপুল সময় কেন দেয়া হলো, তার আগে কেন ফ্যাক্ট দিলেন না? তাহলে কি উর্জিত প্যাটেল পক্ষপাত দুষ্ট? আমার এইখানে আপনার কাছে প্রশ্ন যে তাহলে কি এই যে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এটা সত্যি, বা এই চাপ এতটা বাড়লো যে উর্জিত প্যাটেলকেও শেষ পর্যন্ত আর সামলাতে পারলেন না, তাকে ইস্তফা দিতে হলো 9 মাস আগে? দেখুন, একজন মানুষ যদি পদত্যাগ করতেন আমার কোনো আপত্তি ছিল না। একটা ঘটনা ঘটতেই পারে 5 বছরের সরকারের। রঙ্গরাজন মানে একের পর এক যদি আপনি পানাঘাট থেকে শুরু করে একের পর এক যদি লক্ষ্য করেন, রঘুরণ রাজন থেকে শুরু করে, তাহলে একাধিক ব্যক্তি এই সরকারের নীতি ভাবনা চিন্তার বিপরীতে গিয়ে কিন্তু তারা সরে যাচ্ছেন। মানে সরকারের সাথে সহমত হয়ে সরছেন না, বিপরীত হয়ে সরছেন। সরাসরি তারা কেউ প্রশ্ন তুলছেন নোটবন্দি নিয়ে, যে আমরা একমত ছিলাম না এবং এটা ভীষণ ভয়ঙ্কর মানে ভুল কাজ হলো অর্থনীতির দিক থেকে। কেউ বলছেন যে রিজার্ভ ব্যাংকের থেকে যদি টাকা সরকারি কোষাগারে যায় তাহলে রিজার্ভ ব্যাংকের অভীষ্ট লক্ষ্যটাই ব্যর্থ হবে। কেউ আবার বলছেন যে খুব স্পষ্ট করে যদি বলা যায় যে যেভাবে নীতি আয়োগ চলছে সেটা আর যাই হোক, এটা প্ল্যানিংয়ের কোনো ভূমিকাই নিতে পারছে না। তাহলে এই যে মানুষগুলোকে আপনি বসালেন সেই মানুষগুলো আপনার প্রত্যেকটা নীতিকে বিরোধিতা করছে কেন? তাহলে কি এমন যে নোটবন্দি নীতিটা যেটা বিজেপির মহলেও সমালোচিত হয়েছে পরবর্তী সময়ে, তাহলে কি এমন হলো যে নরেন্দ্র মোদী কতগুলি অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন, যে অ্যাডভেঞ্চারগুলো না অর্থনৈতিক যুক্তি ছিল না রাজনৈতিক যুক্তি ছিল, সামগ্রিকভাবে মানুষের কষ্ট ভোগ করতে হলো, দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রভাব পড়লো। এখন তো বলা হচ্ছে যে স্বামীনাথন গুরুমূর্তি, যিনি একমাত্র বোধহয় এখনো নোটবন্দিকে সমর্থন করছেন, তাকে রিজার্ভ ব্যাংকের এই পরিচালন যেটা পুরস্কার, যে অন্তত ভাই তুমি আমাদের সঙ্গে আছো। আপনি যদি রিজার্ভ ব্যাংকের জায়গা থেকে দেখেন, এটা ঠিক যে রিজার্ভ ব্যাংকের ক্লজ 8A তে ইন্টারভেনশন মানে চূড়ান্ত ক্ষেত্রে রাষ্ট্র করতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার করতে পারে। কিন্তু পারসেপশনটা কি, যে রিজার্ভ ব্যাংকের নিজস্ব যদি কোনো গন্ডগোল হয়, রিজার্ভ ব্যাংক যদি নিজেকে ম্যানেজ না করতে পারে, বা এক্সট্রিম ন্যাশনাল কোনো ইন্টারেস্ট যদি হয়, চরম কোনো সংকটে একমাত্র 7 নম্বর ধারা, একমাত্র কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে। এখানে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকার ডামাডোলে আছে, তার নোটবন্দির জন্য সে দিশাহীন, সে অন্যায়ভাবে রিজার্ভ ব্যাংকের রিজার্ভ টাকাকে নিতে চাইছে নিজের ভোটের রাজনীতির জন্য, বা ঋণ নীতি শিথিল করতে চাইছে দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য। না না, ঋণ নীতিকে কেন শিথিল করতে চাইছে? আপনি দেখুন, এই যে স্মল এবং মার্জিনাল যে যাদেরকে উদ্যোগপতিদের টাকা দিতে চাইছে, নোটবন্দিতে সবচেয়ে এফেক্টেড তারা সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে। ফলে তাদেরকে একটা সন্তুষ্টি বিধান আমি যদি 19-এর নির্বাচনের আগে করতে পারি, তাহলে ভোট ব্যাংকটা যদি ফিরে আসে, একটা গুড ফিলিং করো। তাহলে প্রশ্ন হচ্ছে 8A তে যে প্রভিশনটা রাখা হয়েছে আইনের ক্লজে, সেই প্রভিশনটার সাথে এই হস্তক্ষেপের সরাসরি কোনো সম্পর্কই নেই। উল্টো যেটা হলো যে সরাসরি রিজার্ভ ব্যাংকের দৈনন্দিন কাজের মধ্যে আপনি আপনার পরিচিত লোককে ঢুকিয়ে দিয়ে আপনি তা আপনার মতন করে রাজনৈতিক নিয়ন্ত্রণ করতে চাইছেন। তাহলে না, পরিচিত নয়, স্বদেশী জাগরণ মঞ্চের নেতা। পরিচিতি মানেটা কি? আইডিওলজির জায়গা থেকে আমি পরিচিতি শব্দ, স্বজন পোষণ বলতে পারবেন না, একই বেরাদরির ছাত্র না। যেটা আমার কাছে চিন্তার যে জায়গাটা, সেটা হলো যে দেখুন, একটার পর একটা মানে একটা প্রতিষ্ঠানের অটোনমি নিয়ে তো প্রশ্নটা আসেনি। এর আগে সিবিআই এর অটোনমি নিয়ে এখনো মামলা চলছে, সেখানে মানে ডাইরেক্টর বাইরে চলে আছেন, ডেপুটি ডাইরেক্টর বাইরে চলে আছেন, স্পেশাল আধিকারিক বাইরে চলে আছেন। তারও যদি আগে আপনি দেখেন, ইডির অটোনমি নিয়ে একাধিক সময় কোর্ট প্রশ্ন তুলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে একের পর এক যে স্বশাসিত প্রতিষ্ঠানগুলো, তাদের অটোনমিটা কিন্তু রিয়েলি প্রশ্নের মধ্যে আসছে। ডেমোক্রেসিতে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের বারবার হস্তক্ষেপের ফলে আমি বলছি এটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। রাজনীতি এবং রাজনীতি কম্পিটিশন হতে থাকবে, ভোট আসবে, সরকার বদল হবে, কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, স্বশাসিত প্রতিষ্ঠানগুলি, সেটাকে যদি পয়জন দেওয়া হয়, বিষ দেওয়া হয়, তাহলে সরকার বদল হলেও তার প্রতিষেধক হয়তো পাওয়া যাবে না। তাই জন্য বর্তমানে যেটা হচ্ছে সেটা লং টার্ম
স্টেবিলিটি আর প্রগ্রেসকে আর কি কোশ্চেন করছে। রাজু, This is a poison হাসতে বাধ্য in the হবে, system. কারণ বিষ সুপ্রিম প্রয়োগ কোর্ট করছো তোমরা সিস্টেমে। দেখুন, দেশটা শাসন করেছে এত বছর কারা? সুপ্রিম কোর্ট সিবিআইকে বলছে কেজ প্যারট। কাদের আমলে? তোতা পাখি, কংগ্রেসের আমলে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের লোক বসে আজকে দেশের অর্থনীতি, কেন প্রত্যেকটা যে অটোনমাস বডি আছে প্রত্যেকটা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য তারা কাজে লাগাতো। আজকে নরেন্দ্র মোদী এসছে, আজকে আপনাদের তো গর্ব করে এখন তো যাওয়ার সময় হয়ে গেল গো। নরেন্দ্র মোদী তো যাওয়ার সময় হয়ে গেল। আপনি ডিসাইডার নয়, জনগণ ডিসাইডার। হয়ে গেছে, আর কিছু কোনো সমস্যা নেই, আমি আসবো, এই প্রসঙ্গে আসবো দ্রুত। গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ সঙ্গে সুমন এই লিখে যারা বিভিন্ন মন্তব্য করলেন গোটা দিন ধরে উর্জিত প্যাটেলের পদত্যাগের পর দেখে নেব। অভিজিৎ ঘোষ, স্বশাসিত সংস্থায় অযাচিত হস্তক্ষেপ হলে এভাবেই প্রতিবাদ জানাতে হয়। অয়ন কাঞ্জিলাল, প্রত্যেকটা সাংবিধানিক সংস্থায় যদি এভাবে রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ হয় তাহলে নিরপেক্ষতা বলে কিছু থাকবে না। শান্তনু সরকার, তিনি লিখছেন উর্জিত নিজে বলছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ, এটা সৌজন্য। আসলে লিখতে চেয়েছিলেন আর 9 মাস অত্যাচার সহ্য করা সম্ভব নয়। অরবিন্দ মুখোপাধ্যায় বলছেন অবিলম্বে সরকারের সর্বোচ্চ নাক গলানোর প্রবণতা বন্ধ হোক, নয়তো আরও উর্জিতকে সরতে হবে। আমি দ্রুত একবার এই আলোচনায় ফেরার আগে দেখব বিজয় মাল্য। নিঃসন্দেহে আজকে আরেকটা বড় খবর যদি কিছু হয়, বিজয় মাল্যকে দেশে ফেরার পক্ষে রায়দান করলো ব্রিটিশ আদালত। তবে আইনি লড়াই এখানেই শেষ নয়। কেন নয় আপনাদের জানাবো, আগে খবরটা দেখে নেব। বিজয় মাল্যকে ভারতের হাতে প্রত্যর্পণের নির্দেশ দিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। যদিও বিশেষজ্ঞদের মতে একে খুব একটা স্বস্তির খবর বলা যাবে না, কারণ এখনই বিজয় মাল্যকে হাতে পাওয়া নয়াদিল্লির পক্ষে সম্ভব নয়। আদালত বিজয় মাল্যকে আবেদনের জন্য 14 দিন সময় দিয়েছে। এর মধ্যে তিনি হাইকোর্টে আবেদন করতে পারবেন। হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রয়েছে। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে বিজয় মাল্যর এখনই ভারতে ফেরার কোনো সম্ভাবনা নেই। ঋণগ্রস্ত কিংফিশার উড়ান সংস্থার পুনরুজ্জীবনের জন্য 9,000 কোটি টাকা ঋণ নেন মাল্য। সেই ঋণ না মিটিয়ে 2016 সালের গোড়ায় সপরিবারে দেশ ছেড়ে চম্পট দেন। 3 মাস আগে রাহুল গান্ধী অভিযোগ করেন দেশ ছাড়ার আগে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মুখোমুখি হন বিজয় মাল্য। পাল্টা জেটলি দাবি করেন করিডোরে তার সঙ্গে এক পলকের দেখা হয় বিজয় মাল্যর। এ নিয়ে দেশের রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রেক্ষাপটে মাল্যকে প্রত্যর্পণের নির্দেশ মোদী সরকারের কাছে কিছুটা হলেও স্বস্তির। যদিও বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডের আইনি প্রক্রিয়া মেনে লোকসভা ভোটের আগে বিজয় মাল্যকে হাতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবিপি আনন্দ। রাজু, নিঃসন্দেহে ভারতবাসী যারা অপেক্ষা করে আছে যে বিজয় মাল্যকে এদেশে নিয়ে আসা হবে তাদের পক্ষে তারা আনন্দিত হবে। কিন্তু আমি বলছি বিষয়টা এইরকম নয় যে সিবিআই এক্ষুনি কোমরে দড়ি পরিয়ে ভারতে নিয়ে আসবে। তার কারণ এটা হচ্ছে এই ওয়েস্টমিনিস্টার কোর্ট হচ্ছে নিম্ন আদালত, সেশন কোর্ট। এরপরে 14 দিনের মধ্যে হায়ার কোর্টে যেতে পারবেন বিজয় মাল্য, ঘোষণাও করে দিয়েছেন যাবেন। এবার সেই নির্ধারিত সময়ের পর যদি সেখানকার রায় পছন্দ না হয় সুপ্রিম কোর্ট আছে, অর্থাৎ আইনি দীর্ঘ একটা লড়াই চলবে। এই মুহূর্তে স্বস্তির খবর অন্তত নয়। রাজু, দেখুন, স্বস্তির খবর বলে এটা ভাবছেন কেন আপনি? এটা দেশের যে মানুষ, সেই দেশের মানুষের যৌথ প্রতিষ্ঠা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কেন্দ্রীয় সরকার যেভাবে লড়াই করেছে আজকে বিদেশের মাটিতে, একজন পালিয়ে যাওয়ার লোককে ফিরিয়ে আনার জন্য লোকের টাকা মেরে, সরকারের টাকা মেরে যিনি ফিরে চলে গেছিলেন, রাহুল গান্ধীর কথা মনে আছে? বলছে এই গভর্নমেন্ট নাকি সিনসিয়ার না ওখানে ফিরিয়ে আনার জন্য। আজকে প্রমাণ হয়ে গেল, তার ক্ষমা চাওয়া উচিত। দেখুন, ওই দেশের আইন আলাদা, ওখানে বহু আইনি পাক আছে, চক্র আছে, অনেক কিছু আছে। কিন্তু এটা দেখুন, নরেন্দ্র মোদীর যে সদার্থক লড়াই, সদিচ্ছা, কাউকে ছাড়া হবে না, সে যত বড়ই হোক। আর জারি আমি সুবর্ণবাবু কাছে যাব একবার সরাসরি কংগ্রেসের প্রতিক্রিয়া। রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। রাহুল গান্ধীকে যে কতবার কত কারণে ক্ষমা চাইতে বলা হয় সেটা আর কি শেষ নেই। বিজয় মাল্য নিয়ে আলোচনা করছি। এই বিজয় মাল্য তো যিনি দেশ ছেড়ে চলে গেছিলেন অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করার পরে, তার পারমিশন নেওয়ার পরে, এই বিজয় মাল্য যাকে নানা রকমভাবে বিজেপি সরকারের নেতা মন্ত্রীরা সাহায্য করেছেন, যার উপর নানা রকম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বিদেশে যেতে পেরেছিলেন, এবং যিনি নিজে স্বীকার করেছেন, ঘোষণা করেছেন যে অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শেই তিনি গেছিলেন। আমরা লড়াই লড়ছি, ব্রিটেনে লড়াই লড়ছি, এখন ইস্যুটা হচ্ছে সত্যির প্রলোভে দিয়ে বিজয় মাল্য চিঠি দেখাতে পারবো
যে বিজয় মাল্য চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী বিজয় মাল্য সমস্ত ঠিকানা লোন এক্সটেন্ড করা হোক, আমার লোনটাকে ছেড়ে দেওয়া হোক, আপনারা দেখিয়েছেন। বিজয় মাল্য অর্থাৎ কংগ্রেসীদের এই যে অসত্য দেখছো তো বলতে দিচ্ছে না, এ ভারতবর্ষের ঠিক আছে শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, আপনি শান্ত আসুক না, বিজয় মাল্য সমস্ত ধরনের আপনারা টেনশন আছে সবথেকে বেশি, হচ্ছে আপনাদের টেনশন সবথেকে বেশি, অরুণ জেটলি আপনি মহারাজের টেনশন সবথেকে বেশি, বলুন না এখানে দাঁড়িয়ে, আরে আপনার নেতার দাঁড়িয়ে বলা উচিত ছিল না, আপনার দাঁড়িয়ে নেতার দাঁড়িয়ে বলা উচিত ছিল। আমি একদম সরাসরি রাজনীতির কথা আসবো, যে গোটা দিনে যে রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধী শিবিরে 21টা রাজনৈতিক দল করলো দেখাবো। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগের দিন দেশের রাজধানীতে বিজেপি বিরোধীদের গোলটেবিল বৈঠক, একজোট 21টি রাজনৈতিক দলের প্রতিনিধি। পূর্ব নির্ধারিত সূচি মেনেই বিকেল 3:30টার সময় সংসদ ভবনে এক এক করে আসতে শুরু করেন বিরোধী দলের নেতা নেত্রীরা। কংগ্রেসের তরফে হাজির ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিংহ। তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা এই বৈঠকে সূত্রধর চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকে কংগ্রেসের শরিক জেডিএস এর সভাপতি এইচ.ডি. দেবেগৌড়া, বিহারে লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব, মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তথা লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব বৈঠকে উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম বিরোধীদের এরকম কোনো জোটবদ্ধ বৈঠকে হাজির হলেন অরবিন্দ কেজরিওয়াল। উত্তরপ্রদেশ থেকে আরএলডি প্রধান অজিত সিংহ, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাবুলাল মারান্ডি, সিপিআই এর তরফে ডি রাজা, বিহারের হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতন রাম মাঝি এবং অসম থেকে এআইইউডিএফ এর প্রধান বদরুদ্দিন আজমলও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংসদে বিজেপি বিরোধিতায় সুরকে সপ্তমে পৌঁছে দেওয়া, দেশবাসীর কাছে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা প্রকাশ্যে আনা। Voices in this room are the voices of opposition in this country, and we respect every single one of them. The goal of everybody is to defeat the BJP and protect India's constitution. সূত্রের খবর, মূলত বিজেপি বিরোধীদের রণকৌশল নির্ধারণ নিয়ে সংসদ ভবনে আলোচনা চলছিল। এরই মধ্যে এসে পৌঁছয় আরবিআই গভর্নর উর্জিত পটেলের পদত্যাগের সংবাদ। সূত্রের দাবি, এরপর পুরো আলোচনা ঘুরে যায় সেদিকেই। সমবেত অভিযোগ ওঠে আরবিআই, সিবিআই এর মতো একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আঘাত হেনে চলেছে বিজেপি সরকার। In the middle of the meeting, we were told that the RSS BJP agenda is progressing further and that the RBI chief has resigned. We have to stop the assault on the CBI, on the RBI, on the Election Commission, on all institutions, assault on the Constitution. বিজয় মাল্যর প্রত্যর্পণ প্রসঙ্গেও বিজেপি সরকারকে নিশানা করেন রাহুল। Not the question of Vijay Mallya being extradited, it's the question of the Indian banking system being handed over to Mr. Modi's friends. It's called crony capitalism. একই সুরে মোদী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির দরবারে যাওয়ার প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। I have given a proposal that let us meet the president also because the financial emergency situation started. বিরোধী জোটের বৈঠক শেষ হওয়ার 10-15 মিনিট আগেই সেখান থেকে বেরিয়ে যান মমতা, কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তার নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। এদিনের বৈঠকে 21টি দল উপস্থিত থাকলেও ছিলেন না সমাজবাদী পার্টি কিংবা বহুজন সমাজ পার্টির কোনো প্রতিনিধি। সূত্রের দাবি, সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ এবং মায়াবতীর সঙ্গে কংগ্রেসের যে মতবিরোধ দেখা দিয়েছিল তার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। যদিও উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী এই দুই দলের প্রতিনিধিদের অনুপস্থিতির বিষয়টিকে বড় করে দেখতে নারাজ কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এদিন বিরোধীরা একজোট হলেও সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন মঙ্গলবার 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। কারণ কোনোভাবে যদি নির্বাচন পরবর্তী সমীক্ষার ফল উল্টে যায়, সেক্ষেত্রে দেশের রাজনৈতিক অঙ্কই বদলে যেতে পারে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। পঙ্কজদা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই যে 21টা দল, এখানে কিন্তু ছুতমার্গ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেরাম আছে, সীতারাম ইয়েচুরিও আছেন, কেজরিওয়াল, শরদ পাওয়ার, দেবেগৌড়া, ফারুক আবদুল্লাহ কালকে ভোটের আগে আজকে পৌঁছে গেছেন। এইখানে বিরোধীরা যত কনসলিডেট করছেন, এনডিএতে ভাঙন। কেন ভাঙন বলছি, যে আজকেই উপেন্দ্র কুশওয়া, মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, পদত্যাগ করলেন, বললেন কোনোদিন আর এনডিএর কাছে ফিরবো না। কেশব মহন্ত কি হবে তো ইয়েট টু সি। সেটা হচ্ছে, এটা মহাজোট কি মহাঘোট সেটা পরে বোঝা যাবে, কিন্তু প্রথম দিনই এসপি এবং বিএসপি এই মিটিংয়ে আসেনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা সীতারাম আমি একটু বাদ দিয়ে রাখি, কারণ ওটা আমাদের পার্ট। ইয়েচুরি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আজকে সীতারাম দুটোই আপনাদের মানে কপিরাইট হয়ে গিয়েছেন, বলা যাবে না। প্লিজ
আপনারা বলেন, হ্যাঁ, আমি আগেই ওটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে যে দলগুলো পরস্পর, আমার তো কংগ্রেসের সিপিএম এর বিটিং কংগ্রেস তার সঙ্গে আজকে মিটিং করছে, মানে নিজেদের যে দ্বৈত সেটা আজকে একটা বিষয় আমাদের, সেটা হচ্ছে যে খ্রিস্টান মিশেলকে আনার পর যেটা ভয় ঢুকে গেছে, এবং আজকে বিজয় মাল্যের ট্রায়ালটা যখন চলছে, এদের এক হওয়া দরকার, কারণ লোনটা তারা দিয়েছিল, তাদের লোনটা অ্যাকুমুলেটর হয়ে এই জায়গায় এসছে, এবং তাদের ইতালিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি, এই ডকুমেন্টস আছে, এবং সেটা কংগ্রেসের প্রধানের দিকেই লোকে বলে পার্লামেন্টে সিসিটিভি ফুটেজটা দেখা গেল না, একদম ফুটেজটাও নাকি আছে। আরকে নন্দা, সে কে আরকে নন্দা, কার অ্যাকাউন্টে যে টাকাটা এসছে তার থেকে কার অ্যাকাউন্টে গেছে, এটা সময়। কিন্তু আমি এটা ভেরি সিরিয়াস নোট না, আমি বলছি একেবারে সপা এবং বাসপা যে সবাই আছে, মায়াবতী নেই, অখিলেশ নেই, মায়াবতী নয় আলাদা লড়ছেন, অখিলেশ থাকবে না কেন? মানে আমি বলছি ওম প্রকাশ, আপনি মানবেন উত্তরপ্রদেশের 80টা আসনের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে বিরোধী জোটের ঐক্যবদ্ধতার প্রশ্ন। সেখানে বিএসপি এসপি নেই, এবং এই বিএসপি এসপি কংগ্রেস আরএলডি মিলেই আমরা দেখেছি উত্তরপ্রদেশে বাই ইলেকশনে যে কটা লড়েছে সে কটাই জিতেছে, এমনকি যোগীর গড়েও। তার কারণ ঐক্য, সেই ঐক্যে শুরুতেই ভাঙন। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি তারা অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, এবং আগামী দিনে তাদের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই প্রয়োজনীয়তাটা বারবার আমরা স্বীকার করেছি। কিন্তু এই যে 5টা রাজ্যে ভোট হলো, বিশেষ করে হিন্দি বলয়ের 3টা রাজ্য, এই 3টা রাজ্যতে জাতীয় কংগ্রেসের সঙ্গে আর কি বোঝাপড়া সম্ভবপর হয়। কিন্তু আপনি বলছেন আমি এতই যদি গুরুত্বপূর্ণ হয় বোঝাপড়া হলো না? না, এরা উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ, হলো না, মধ্যপ্রদেশে হলো না, অপেক্ষাকৃতভাবে গুরুত্বপূর্ণ নয় রাজস্থানে, এবং ওখানে আমাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে মানানসই হতে হয়নি। আগামীকাল যখন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই সমস্ত জায়গায় জাতীয় কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন দেখা যাবে যে এই দুটো রাজনৈতিক দল এবং আরও অন্যান্য অনেকেই তারা যুক্ত হবেন। কিন্তু খেয়াল করবেন, এটা যে অল ইন্ডিয়া কনটেক্সট, তার মানে এটা নয় যে আজকে যারা যুক্ত আছেন তারা রাজ্য স্তরে তাদের সঙ্গে কোনো জোট হবে। যেমন কি ধরুন যে পশ্চিমবঙ্গের কথা, বা ধরুন যে দিল্লির কথা, বা হরিয়ানার কথা, বা তেলেঙ্গানার কথা, সেটা হবে না। তৃণমূলের সঙ্গে সেটা তো একটা অন্য বিষয়। এটা হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি নাকি বিজেপির বিরোধিতা করছেন, তো উনি এটা বলছেন, তো আমরা তো বলতে পারি যে আপনি করবেন না, আমরা বলছি আপনি করুন, কিন্তু আদৌ কি আপনি করছেন সেটাই আর কি বলতে চাইছি। আর বলি যে ওম প্রকাশ দা নিশ্চিন্তে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললে হাইকমান্ডের সঙ্গে কথা বলবে, রাজ্য স্তরে কোনো নেতার সঙ্গে কথা বলবে না। এখন ঘটনা বিজেপি আজকাল মানে নৈতিকতার রাজনীতির কথা। বিহারের নির্বাচনে আমি আসবো 5 রাজ্যের ফলাফল আর কয়েক ঘন্টার অপেক্ষা, কিন্তু তার আগে রাজধানীতে একেবারে তুমুল রাজনৈতিক তৎপরতা, বিরোধী শিবিরে 21টা দল। দেখুন, রবিবার রাতেই পা দিয়েছিলেন রাজধানীতে। সোমবার সকাল থেকে শুরু রাজনৈতিক তৎপরতা। ডিসেম্বরের দিল্লিতে কর্মব্যস্ত দিন কাটল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যান্য বারের মতোই রবিবার দিল্লি পৌঁছানোর পর সাউথ অ্যাভিনিউতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোয় ওঠেন মমতা। সোমবার বেলা 1টার সময় সাউথ অ্যাভিনিউয়ের বাংলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চন্দ্রবাবু নাইডু। নবান্নের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার সাক্ষাৎ। 8 ঘন্টা কথা হয় দুই মুখ্যমন্ত্রীর। এরপর বিদায় নেন চন্দ্রবাবু। তাকে বাইরে ছাড়তে আসেন স্বয়ং মমতা। দুপুর 1:45-র সময় কংগ্রেসের কোষাধ্যক্ষ ও রাজ্যসভার সাংসদ আহমেদ পটেল আসেন মমতার সঙ্গে দেখা করতে। 15 মিনিটের সংক্ষিপ্ত আলোচনা সেরে বিদায় নেন আহমেদ পটেল। তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দেন মমতা। দুপুর 2:30-র সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুপুর 3:20 একসঙ্গে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল। দুপুর 3:30-র সময় সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের সভাগৃহে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যোগ দেন বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে। বিকেলে বিরোধী দলগুলির বৈঠক শেষ হওয়ার 15 মিনিট আগেই অবশ্য বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আগে থেকেই তার নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও দিল্লি থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, 12ই ডিসেম্বর অর্থাৎ বুধবার অম্বানি কন্যার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি যেতে পারেন মুম্বাইতে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিশালবাবু, আমি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়ার কথা বলবো।
একজনের পদত্যাগ আজকে কিন্তু কার্যত বিরোধীদের সব থেকে বড় রাজনৈতিক হাতিয়ার ছিল, যতক্ষণ না উর্জিত প্যাটেলের পদত্যাগের সংবাদ সামনে আসে। দেখুন, মানে বিহারের রাজনীতির জায়গা থেকে যদি দেখেন তাহলে উপেন্দ্র কুশওয়ারের সাথে কিন্তু ওদের বনিমানা হচ্ছিল না আসন নিয়ে। 3টে আসন দাবি করেছিল, একটার বেশি দিতে রাজি নয়। মানে বর্তমানে যে ফর্মুলা তৈরি করেছে বিজেপি এবং জেডিইউ, কুশওয়া সম্প্রদায় একটা নির্ণায়ক শক্তি। আমি বলছি, আমরা নির্বাচনী রাজনীতি যারা করি তারা আমরা জানি শুধু কয়েকটা সিটের মধ্যে নয়, সামগ্রিকভাবে কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে তাদের যথেষ্ট প্রভাব আছে। আপনি যদি পরপর একটু দেখেন তাহলে প্রথমে টিডিপি চলে গেল, তারপরে তার আগে শিবসেনা চলে গেল, এখন কুশওয়া চলে গেল। সাধারণত রাজনীতিতে শিবসেনা ওম প্রকাশ মিশ্রদের থেকে চড়া সুরে, কিন্তু এখনো দুটো রাজ্যে মহারাষ্ট্রে কেন্দ্রে তো আছে, মহারাষ্ট্রেও আছে। আজকের দিনের যদি অফিসিয়াল ঘোষণা দেখেন তারা 2019-এর নির্বাচনে লড়বেন না, এই অবস্থান থেকে সরেননি এখনো। আমি ধরলাম সরতে পারে, নাও সরতে পারে, কিন্তু আজকের দিনের পর্যন্ত ওনারা 19-এর বিজেপির সাথে থাকছেন না নির্বাচনী। তার মানে সামগ্রিকভাবে যেটা দেখা দিচ্ছে, টিআরএস চলে গেছে তার আগে। তাহলে সব মিলে যেটা দেখা যাচ্ছে যে একটা ভাটা, মানে এই ভাটাটা কেবলমাত্র ইনস্টিটিউশনাল ডিক্লাইনের জায়গা থেকে যে আরবিআই নিয়ে আমরা চর্চা করছিলাম, সিবিআই নিয়ে আমরা চর্চা করছিলাম, সেই জায়গা থেকে শুধু নয়, ভাটাটা আপনি যদি দেখেন জোট রাজনীতির জায়গা থেকেও সামগ্রিকভাবে একের পর এক এই ভাটাতেই আপনি জোয়ারের স্রোত দেখবেন যদি আগামীকাল 5 রাজ্যের ভোটের নির্বাচন অন্যরকম হয়। আমি সেই ভাটাতেই জোয়ারা খেলবে। আমি সেই কারণেই বলছি, আর যদি 5 রাজ্যের নির্বাচনে অন্তত বড় 3 রাজ্যের মধ্যে দুটো বিজেপি হারায়, তাহলে এই কাল আজকের যেটা আমরা বারবার দেখেছি এটা মোমেন্টাম পাবে। আমি আপনাকে এর আগে ত্বরান্বিত হবে। সেটা হলো আগামীকালের রাজনীতি, আগামীকালের ফলাফলের উপর সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? দুটো কারণে। সেটা হলো এই নির্বাচনের ফলাফলের যদি মোমেন্টাম একবার পায়, কারণ প্রত্যেকটা উপনির্বাচন এর আগে যেগুলো হলো, বিশেষ করে রুরাল এলাকাতে বিজেপি বারবার হারছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে যদি মানে রুরাল প্রধান এলাকাগুলোতেও যদি হারে, এই মানে হিন্দি বলয়ের মধ্যে, তাহলে যে মোমেন্টামটা বিরোধীরা পাবে সেটা কিন্তু 2019-এর ক্ষেত্রে আমি যোগ করে দিই। বিশ্বনাথ যেটা বললেন তাতে আমি দুটো কথা যোগ করে দিই। জম্মু কাশ্মীরে সরকার ভেঙে গেছে, পিডিপির সঙ্গে সরকার ছিল, পিডিপি সরকার ছেড়ে বেরিয়ে গেছে। আরও উত্তরপ্রদেশে ভারতীয় সুহেল দেব পার্টি, যার মন্ত্রী ওম প্রকাশ রাজভর এবং রাজভরদের একটা সার্টেন পার্সেন্টেজ আছেন, তিনি প্রায় বেরিয়ে যাওয়ার মুখে। এছাড়া আরও 3টা রাজনৈতিক দল, উত্তর পূর্বে 2টো রাজনৈতিক দল, আমি এখানে প্রকাশ্যে এখনই বলতে চাইছি না, এমনকি বিহারেরও আর একটা স্বীকৃত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারাও এনডিএ ছেড়ে, মোদিকে ছেড়ে, শাহের সাহচর্য ছেড়ে তারা চলে যেতে চাইছে। মোদি বিদায়ের আসন্ন হয়ে গেছে। যেখানে আলোচনা করছেন যে 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল, তারপরে 2019, দেখুন কিসের ভিত্তিতে করছেন আমরা জানি না। আপনি 1998 সালের কথা মনে করুন, এই 3টে রাজ্যে তখন কারা ছিল? কংগ্রেস ক্ষমতায়। লোকসভা নির্বাচন হলো, অটল বিহারী বাজপেয়ী জিতে এলেন, আমরা বিজেপি ক্ষমতায়। আবার ঠিক একইভাবে 2003 সালে আপনি চলে যান, সেখানে আমরা ক্ষমতায় এলাম রাজ্যে, এই 3টে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো। 2004 সালে লোকসভা নির্বাচন হলো, আর সেখানে দেখলাম কংগ্রেস ক্ষমতায় চলে এলো, UPA 1। অর্থাৎ কিসের ভিত্তিতে, কি লজিকে, কি সায়েন্টিফিক আছে আমি বুঝতে পারছি না। আর তার সাথে আমরা দেখেছি একটা দুটো জিনিস, যে আমরা দেখেছি যে আপনারা এক্সিট পোল দেখান, আমরা তো 2014-র এক্সিট পোল দেখেছি, বিজেপি আসতে পারছে না। আমরা দেখেছি গুজরাটের এক্সিট পোল, সমস্ত বিরোধী দল একসাথে। এবার আমি একটু বলে দিই আমার শুনুন। আমরা দেখেছি মহারাষ্ট্রে আমরা শাইনিং ইন্ডিয়ার দুর্ধর্ষভাবে বিজেপি জিতবে এমন মুখ খুব রলো, আর কয়েক বছর অবধি উঠতে হলো। মহারাষ্ট্র তাই, ইউপিতেও তাই, ফ্যাক্ট জিতেছে, হরিয়ানাতে তাই। মহারাষ্ট্রতে কি জিতেছে? তুমি একই জিনিস, মহারাষ্ট্রতে জিতেছে, মহারাষ্ট্রতে জিতেছে, আপনারা জানো না, তাহলে বলছো না, তুই তো জানোই না। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো। আবার বলছি, কালকে 5 রাজ্যের ভোট, এবিপি আনন্দের সমস্ত প্রতিনিধিরা পৌঁছে গেছেন বিভিন্ন রাজ্যে। কি ছবি তারা তুলে ধরেছেন দেখাবো। যুদ্ধ শেষ, অপেক্ষা এখন শুধু ফলাফলের। মঙ্গলবার 5 রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা। পর্যবেক্ষকদের একাংশের মতে এই 5 রাজ্যের বিধানসভা ভোট লোকসভা ভোটের সেমিফাইনাল। স্বাভাবিকভাবেই সেদিকে নজর রয়েছে সকলের। রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা।
মধ্যপ্রদেশে টানা 15 বছর ক্ষমতায় বিজেপি। 2005 সাল থেকে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শিবরাজ সিংহ চৌহান। পর্যবেক্ষকদের একাংশের মতে মধ্যপ্রদেশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোরালো। ফসলের দাম না পাওয়া, কৃষক আত্মহত্যা, পুলিশের গুলিতে আন্দোলনরত কৃষকের মৃত্যুর ঘটনায় সরকারের ওপর চটে আছে কৃষক সমাজের বড় অংশ। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশ বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী কংগ্রেস। वक्त है बदलाव का, अब की बार सरकार कांग्रेस का। কমলনাথের এই স্লোগানকে হাতিয়ার করেই নির্বাচন সেরেছে কংগ্রেস। ভোট পর্ব সমাপ্ত, এবার পালা ফলাফলের। কিন্তু ভোটের পরে নিজস্ব সমীক্ষায় কংগ্রেস এতটাই আত্মবিশ্বাসী যে এই ভোপালে যে কংগ্রেসের প্রধান কার্যালয় ইন্দিরা ভবন, তার পাশে এত বড় ফ্লেক্স টাঙানো হয়েছে যেখানে লেখা রয়েছে कमलनाथ जी की नेतृत्व में कांग्रेस की सरकार का अभिनंदन। इस प्रदेश में कांग्रेस की सरकार कमलनाथ जी के नेतृत्व में बनने जा रही है। निश्चित तौर पे हम लोग 140 से अधिक सीट के साथ मध्य प्रदेश में कंफर्टेबल सरकार बनाने जा रहे हैं। विकास की राह पे कमलनाथ जी के नेतृत्व में कांग्रेस की सरकार काम करने जा रही है। ইভিএম কারচুপির আশঙ্কায় কংগ্রেস নেতারা স্ট্রং রুমের বাইরে অবস্থানে বসেছেন। কংগ্রেস এবং বিজেপি কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়েছে। যেখানে মঙ্গলবার সকাল থেকে 7টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং হবে, সেই জায়গায় লাগাতার প্রায় 2 সপ্তাহ ধরে কংগ্রেসের নেতা কর্মীরা অবস্থান করছেন যাতে ইভিএমে কোনোভাবে কারচুপি না করা যায়, যাতে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। সেজন্য এখানে কাঠ পুড়িয়ে গাছের ডাল রেখে সেই আগুনে তারা কিন্তু পোহান। भारतीय जनता पार्टी की चाहे वो सरकारें हों या लोग हों, ये इस तरह की कारस्तानी करने में माहिर हैं जो गुजरात में किया इनने। तो ईवीएम में कोई हेरा फेरी न कर पाए, इसलिए हमने ये चौकसी रखी। भोपाल में हम 7 सीट जीतेंगे और मध्य प्रदेश के अंदर 150 प्लस 150 प्लस। বিজেপি অবশ্য আশা ছাড়তে নারাজ। মধ্যপ্রদেশে ক্ষমতা দখলের জন্য কংগ্রেস যখন পরিবর্তনের স্লোগান দিয়ে বাজিমাত করতে চাইছে, তখন শাসক দল বিজেপি ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য উন্নয়নের স্লোগানকেই হাতিয়ার করছে। এই স্লোগান ভবিষ্য কা সন্দেশ, সমৃদ্ধ মধ্যপ্রদেশ, এটাই কিন্তু বিজেপির স্লোগান। রাজস্থানে গত 25 বছরে কোনো দল রাজ্যে পরপর দুবার ক্ষমতায় আসতে পারেনি। কংগ্রেসের দাবি এই ধারা অব্যাহত রেখে এবারও রাজস্থানে ফিরতে পারবে না বিজেপি। কংগ্রেস এতটাই আত্মবিশ্বাসী, তারা মনে করছেন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের কাউন্টিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজস্থানে পালাবদল হতে চলেছে আর ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস, এমনটাই নেতৃত্বের দাবি। लेकिन मैं ये कहता हूं कि कांग्रेस पार्टी एब्सोल्यूट मेजॉरिटी से सरकार बनाने जा रही है। বিজেপি অবশ্য রাজস্থানের রাজপাট ধরে রাখার ব্যাপারে আশাবাদী। সমস্ত সমীক্ষা রিপোর্টেরই দাবি এবার সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। তবুও কিন্তু এই মুহূর্তে হাল ছাড়তে রাজি না বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির অন্দরমহলের দাবি 105টা আসন তারা পাচ্ছেনই, অন্তত এমনটাই বিশ্বাস বিজেপির রাজ্য স্তরের প্রথম সারির নেতাদের। मेरी जो कार्यकर्ताओं से फीडबैक है उसके आधार पर मैं कह रहा हूँ, भारतीय जनता पार्टी राजस्थान में पूर्ण बहुमत के साथ सरकार बनाएगी। मैं रिपोर्ट को ज़्यादा उस पर विश्वास नहीं करके, मेरा जो कार्यकर्ता जिसने चुनाव में जो काम किया है उनकी रिपोर्ट पर ज़्यादा विश्वास कर रहा हूँ। মিজোরাম এখন কংগ্রেসের হাতে। উত্তর পূর্বে কংগ্রেসের শেষ দুর্গ। গণনার একদিন আগে সেখানে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। আমরা দাঁড়িয়ে রয়েছি মিজোরামের একটি কাউন্টিং সেন্টারের সামনে, একটি কলেজের সামনে। মেন গেটে আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে তালা দেওয়া, ভেতরে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, কাউকে ভেতরে যাওয়ার পারমিশন তারা দিচ্ছেন না। রাজনৈতিক এক্সপার্টরা বলছেন মিজোরামে সোজা লড়াই কংগ্রেস এবং মিজোরাম ন্যাশনাল ফ্রন্টের। এবার দেখার বিষয় হবে কংগ্রেস নিজের সরকার বাঁচাতে পারে নাকি মিজোরামে হবে পরিবর্তন। বিজেপি শাসিত ছত্তিশগড়েও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোরালো। এখানে বিজেপি সরকার রয়েছে 15 বছর ধরে। 2003 সাল থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন রমন সিংহ। তবে কংগ্রেসের ঘোষিত শত্রু অজিত যোগীর দলের সঙ্গে হাত মিলিয়েছেন মায়াবতী। পর্যবেক্ষকদের একাংশের মতে এই সিদ্ধান্ত অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের সামিল। তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। এখানে টিআরএসের সঙ্গে কংগ্রেস টিডিপি জোটের দ্বিমুখী লড়াই। কৃষি সমস্যায় 4 বছরে 4000 কৃষকের আত্মহত্যা, যথেষ্ট ক্ষতিপূরণ ছাড়া জমি নেওয়ার অভিযোগকে হাতিয়ার করছে বিরোধীরা। পাল্টা ভোটারদের মন জয়ে কৃষি ঋণ মকুব, সেচের জল, বেকার ভাতা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে টিআরএস। শেষমেশ 5 রাজ্যের ভোটের ফল কি হয় তা জানতে মঙ্গলবার সকাল থেকে নজর রাখুন এবিপি আনন্দে। 5 রাজ্যের ভোটের ফল সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে সেখানে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধিরা। এবিপি আনন্দ।
বিশালবাবু, একটা বিষয় আমি রাজুর সঙ্গে 300% একমত যে ওপিনিয়ন পোল আর এক্সিট পোলে যদি গণতন্ত্রের রায় শেষ অবস্থায় আন্দাজ করা যেত বা হুবহু মেলানো যেত, তাহলে নির্বাচন ব্যবস্থা এই দেশে নয় বহু দেশে উঠে যেত। কিন্তু তথ্যের খাতিরে এইটুকু বলতে হয় যে গত যে অনুষ্ঠানে আমরা বারবার সমস্ত সমীক্ষক সংস্থা যারা সর্বভারতীয় স্তরে এই 5 রাজ্যে সার্ভে করেছে তাদের তথ্য আপনাদের সামনে রেখেছিলাম। বিজেপির যারা অতিথি ছিলেন তারা বারবার বলেছিলেন টুডেস চাণক্য এই সংস্থার সেই দিন আমাদের কাছে তথ্য ছিল না। পরবর্তীকালে তাদের ওয়েবসাইটে যে তথ্য তারা দিয়েছেন তাদের সমীক্ষা অনুযায়ী আবার মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় 3 রাজ্যেই কংগ্রেস নাকি ক্ষমতায় আসছে। সি ভোটারের ক্ষেত্রেও তাই, সি ভোটারের ক্ষেত্রেও একই তাই, যেটা সেদিন আমরা দেখেছিলাম। দ্রুত একবার, যেহেতু এই তালিকায় সেদিন বাদ পড়ে গেছিল টুডেস চাণক্য, আজ দেখাবো। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম, রাত পোহালেই এই 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সারা দেশের নজর সেই দিকে। ভোটের ফল কি হতে পারে তা নিয়ে একাধিক বুথ ফেরত সমীক্ষায় নানা রকম আভাস দেওয়া হয়েছে। তবে সকলের নজর ছিল টুডেস চাণক্যর বুথ ফেরত সমীক্ষার দিকে। অতীতে একাধিক ভোটের ফল কার্যত মিলে গিয়েছে টুডেস চাণক্যর সমীক্ষার সঙ্গে। এবার সেই সংস্থার ভোট পরবর্তী সমীক্ষা কি বলছে সেটাই দেখাবো আমরা। প্রথমে দেখব রাজস্থানের ছবি। টুডেস চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী 199টি আসনের মধ্যে রাজস্থানে কংগ্রেস পেতে পারে 123টি আসন। টুডেস চাণক্যর সমীক্ষকরা বলছেন এর থেকে 12টি কম বা 12টি বেশি হতে পারে আসন, অর্থাৎ কংগ্রেস পেতে পারে 111 থেকে 135টি আসন। অনেকটা পিছিয়ে থেকে বিজেপি পেতে পারে 68টি আসন। এই সংখ্যাও 12টি কম অথবা 12টি বেশি হতে পারে, অর্থাৎ বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 56 থেকে 80। অন্যান্য পেতে পারে 8টি আসন। এই সংখ্যা 5টি কম বা 5টি বেশি হতে পারে, অর্থাৎ শেষমেশ অন্যান্যর আসন সংখ্যা হতে পারে 3 থেকে 13। এই সমীক্ষা অনুযায়ী বিজেপির হাত থেকে মরু রাজ্য রাজস্থান ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। রাজস্থানের পর দেখব আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ছবি। টুডেস চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী 213টি আসনের মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেস পেতে পারে 125টি আসন। এই সংখ্যা 12টি কম বা 12টি বেশি হতে পারে, অর্থাৎ কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 113 থেকে 137। বিজেপি পেতে পারে 103টি আসন। এই সংখ্যা 12টি কমতে পারে বা 12টি বাড়তে পারে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা হতে পারে 91 থেকে 115। অন্যান্য পেতে পারে 2টি আসন। এই সংখ্যা 5টি কম বা 5টি বেশি হতে পারে, অর্থাৎ অন্যান্যর প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 0 থেকে 7। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির থেকে এই রাজ্য কংগ্রেসের ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত ছত্তিশগড়। টুডেস চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে 50টি আসন। এই সংখ্যা 8টি কম বা 8টি বেশি হতে পারে, অর্থাৎ কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 42 থেকে 58। এই রাজ্যে বিজেপি পেতে পারে 36টি আসন। এই সংখ্যাও 8টি কমতে পারে বা 8টি বাড়তে পারে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা হতে পারে 28 থেকে 44। অন্যান্য পেতে পারে 4টি আসন, যা 3টি কমতে বা 3টি বাড়তে পারে, অর্থাৎ অন্যান্যর ঝুলিতে যেতে পারে সর্বনিম্ন 1 থেকে 7টি আসন। অর্থাৎ বিজেপি শাসিত এই রাজ্যও যেতে পারে কংগ্রেসের হাতে। চাণক্যর এই সমীক্ষায় কংগ্রেস শিবির বেশ স্বস্তিতে, কারণ এই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এই 3 রাজ্যই বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। 2014 সালে লোকসভা ভোটের ফল প্রায় মিলে গিয়েছিল টুডেস চাণক্যর সমীক্ষার আভাসের সঙ্গে। 2013 সালে দিল্লিতে বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয়ের আভাস দিয়েছিল টুডেস চাণক্য। বাস্তবেও হয় তেমনটাই, তবে এই সবই পূর্বাভাস। রাত পোহালেই বোঝা যাবে জনগণের রায়। এবিপি আনন্দ। আবার বলছি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল 7টা থেকে আমাদের বিশেষ কভারেজ শুরু। সকাল 9টা থেকে এই স্টুডিওতে সমস্ত ফলাফল সবার আগে আপনাদের সামনে আমরা হাজির করব। আমি যেটা বলতে চাইছি, দেখুন, ভারতবর্ষের মতন দেশে যেখানে জাত, ধর্ম, বর্ণ, ভাষা, আয়ের বিভিন্ন বর্গের মানুষ আছে, সেখানে প্রপার একটা স্যাম্পলিং করে এবং আজকের দিনে রাজনীতিতে যেখানে এত রেশারেশি আছে, সেখানে প্রকৃত তথ্যটা মানুষের থেকে যাচাই করাটা একটা ভীষণ জাইগেন্টিক কাজ। কোনো সন্দেহ নেই এই ফলাফলের ওপর জাতীয় রাজনীতি না, আমি বলছি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলও কিন্তু ওদের হোমোজিনিটি অনেক বেশি, তা সত্ত্বেও মেলে না। এমনকি ব্রেক্সিটের সমীক্ষাও মেলেনি। আমি শুধু একটাই বলবো, তারপরেও এর গুরুত্ব একটা আছে, সেটা হলো ডেমোক্রেসি কেবলমাত্র দুটো রাজনৈতিক দলের মধ্যে নয়, একাধিক রাজনৈতিক দলের মধ্যে ভোট নেওয়া, ভোট করার মধ্যে। ডেমোক্রেসি অংশগ্রহণমূলক যে বিষয়, এবং সেখানে নির্বাচনী চর্চাটাও গণতন্ত্রের একটা অঙ্গ। আমি একটা কথা বলবো যে এই যে সমীক্ষার যে ফলগুলো এক্সিট পোল এসছিল 5টা থেকে, আপনি ভেবে দেখুন যে 5টার সময় যেখানে 72% অনেকেই কিউতে ছিল, তাহলে কি করে জানা গেল পুরো বিষয়টা? এটা একটা বিরাট একটা জিনিস, যেহেতু আমরা 2005 সাল থেকে এটা করাচ্ছি,
দুটো ডেটা আসে সেক্ষেত্রে সবকটা সংস্থাই আনে, ঠিক, পরে একটা দুপুর update করে। 3টে অবধি এবং আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে সবার কিন্তু পর। সুমন দা, সবসময় এটা update একটু দর্শকদের বোঝানো দরকার, এক সেকেন্ড, সেটা হলো 3টে রাজ্যে ভোট আগেই হয়ে গেছিল, এগুলো সাধারণত ইলেকশনের ডেট। আমি রাজস্থানের কথা বলছি, যেদিন মানে পোস্ট ইলেকশনে ভোট, রাজস্থানে ভোট, সেখানে প্রথম কথা আমাদের এই ধরনের যে সমীক্ষা তার উপর বিশ্বাস রাখতেই হবে, এটা তো সায়েন্টিফিক্যালি হচ্ছে। হ্যাঁ, যদি কখনো এটা ঠিক প্রমাণিত নাও হয় তাহলে একটা প্রবাবিলিটি থাকে, একটা স্ট্যান্ডার্ড এরার থাকে, কিন্তু তার মানে এই নয় যে পুরো এক্সারসাইজটারই কোনো মানে হয়। অতএব মোটের ওপর একটা বিশ্বাস অবশ্যই রাখতে হবে। আমি আর একটা ছোট্ট কথা বলবো যে এই যে সপা এবং বসপা এরা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে। অর্থাৎ আমাদের দেশে সংখ্যাগুরুর রাজনীতিটা ছিল না এতদিন। কেউ যদি মানে হিন্দু সংখ্যাগুরুত্ব দেখাতে চাইতো তাহলে একটা দলিতদের আলাদা পার্টি হয়ে যেত। কিন্তু যেটা বিজেপি কিছুদিন আগে করতে পেরেছিল, হিন্দু প্ল্যাটফর্মে দলিতদের কিছুটা টানতে পেরেছিল, সেইটা যদি বিজেপি না পারে তাহলে বিজেপির কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই সপা এবং বসপা যেহেতু এখনো একটু এদিক ওদিক করছে, একটা আমি বলবো ভয়, আমার দিক থেকে একটা ভয় থেকে যাচ্ছে। একটা অবশ্যই যে অনেকেই বলছেন যে কালকের নির্বাচনের ফলের ওপর মায়াবতীর সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করবে এবং বিরোধী জোটের চেহারাও, কোনো সন্দেহ নেই তাতে। আমি দ্রুত একবার গোটা দিনে যে ধরনের রাজনৈতিক তৎপরতা বিরোধী শিবিরে, হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে অনেকেই তা নিয়ে মন্তব্য করেছেন, দ্রুত দেখে নেব। সুধাংশু বিশ্বাস তিনি লিখছেন, বিরোধীরা এভাবে একজোট হলে 19-এর নির্বাচনে মিরাকেল ঘটতেই পারে, উত্তরপ্রদেশ আগেই তা দেখিয়ে দিয়েছে। মৃগাঙ্ক দে লিখছেন, কয়েকটা সুবিধাবাদী দল সাময়িক রাজনৈতিক স্বার্থে এক হয়েছে, মানুষ এদের ভোট কখনোই দেবে না। সন্দীপ ঘোষ মল্লিক লিখছেন, রাজ্যে রাজ্যে ঐক্যবদ্ধ বিরোধিতার মুখে পড়তে হলে বিজেপির কপালে দুঃখ আছে। বিজয় মল্লিক লিখছেন, মায়া অখিলেশের বৈঠকে না থাকাটাই শেষমেশ বিরোধী জোটের ক্ষতি করে না দেয়। বেদব্রত ভট্টাচার্য লিখছেন, ভেতরে বাইরে বিরোধিতা বাড়ছে, সামাল দেয়াই বিজেপির সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। আবার আপনাদের মনে করিয়ে দিই, আগামীকাল সকাল 7টা থেকে বিশেষ কভারেজ শুরু হবে 5 রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে, এবং সকাল 9টা থেকে এই স্টুডিওতে সমস্ত ফলাফল সবার আগে দেখাবে এবিপি আনন্দ।